হ্যালো বাচ্চারা, তো ওয়েলকাম টু বায়োবি। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টার্ট করছি ক্লাস 11 বায়োলজির চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দিয়ে। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা কি পড়ব? এই চ্যাপ্টারে আমরা পড়ব যে আমাদের জীবজগতে যে সমস্ত আমরা উদ্ভিদ এবং প্রাণীদের দেখতে পাই, উদ্ভিদ প্রাণী ছাড়াও আরো অন্য অনেক রকমের অর্গানিজম আমরা আমাদের বায়োস্ফিয়ারে দেখতে পাই, যেমন কি ব্যাকটেরিয়া তার মধ্যে আছে ছত্রাক, রাইট? তো এই সমস্ত যে সমস্ত আমরা লিভিং অর্গানিজমকে দেখতে পাই তাদের ক্লাসিফিকেশন কিভাবে করা হয় এবং তারও আগে ক্লাসিফিকেশন করার দরকার কি, মানে যদি আমি খুব সহজ ভাষায় তোমাদের বলতে চাই, যদি আমি তোমাকে সাপোজ 5টা ডিফারেন্ট অর্গানিজম দিলাম, তার মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, একটা আছে হচ্ছে একটা আম গাছ, একটা আছে একটা সাপ, একটা আছে ফর এক্সাম্পল মাশরুম যেটা তোমরা খাও, রাইট? আর 5 নম্বর যে অর্গানিজমটা আমি তোমাকে দিলাম সেটা হচ্ছে ইউগ্লিনা। এবার আমি যদি তোমাকে বলি যে এগুলোকে কি আমরা সবাইকে একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে পারি, তুমি বলবে না ম্যাম, কোনোই তো মিল নেই, শুধু একটাই মিল যে এরা সবাই হচ্ছে লিভিং বিং, এরা সবাই হচ্ছে জীব। কিন্তু প্রত্যেকটা জীবকে তাদের কিছু বাহ্যিক ক্যারেক্টার কিংবা অভ্যন্তরীণ ক্যারেক্টারের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা বা শ্রেণী বিভাগ করা খুবই প্রয়োজন, এবং সেটা বহু আগে অ্যারিস্টটল থেকে শুরু করে বিভিন্ন সায়েন্টিস্ট আজ অব্দি করে যাচ্ছেন, আগেও করে যাবেন। তো সেই সবই আমরা পড়বো আজকের এই ক্লাস, যেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো শুরু করি। আজকে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়বো। তো সবার প্রথমে যে ক্লাসিফিকেশন সম্পর্কে পড়বো সেটা দিয়েছিলেন অ্যারিস্টটল, রাইট? তো অ্যারিস্টটল সবার প্রথমেই জীবজগৎকে বিভাজিত করেন বেসড অন দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। এবার তোমরা বলবে ম্যাডাম, আমরা না ইংলিশটা খুব একটা বুঝতে পারি না। দেখো, এখন তোমরা হয়তো নিট পরীক্ষাটা দিতে পারবে বাংলাতে, কিন্তু যখন তোমরা এমবিবিএস এ যাবে তখন কিন্তু তোমাদের বইগুলো ইংলিশেই পড়তে হবে। তুমি তো কোনো ডাক্তারকে দেখোনি প্রেসক্রিপশন বাংলায় লিখে দেয়, রাইট? তো আমি তোমাদের বাংলার টার্মগুলো বলবো, সাথে সাথে ইংলিশ টার্মগুলো বলবো, যাতে তোমরা দুটো সম্পর্কেই ভালোভাবে ওয়াকিবহাল হয়ে যাও। তো অ্যারিস্টটল জীবজগৎকে ভাগ করেছিলেন বেসড অন দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, মানে হচ্ছে যে বাহ্যিক বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্য যেটা বাইরে থেকে চোখে দেখা যায়, তার ভিত্তিতে উনি কি করেন? উনি সবার প্রথমে উদ্ভিদ জগৎকে ভাগ করেন, প্লান্টস কে ভাগ করেন 3টে ভাগে। সেই 3টে ভাগ কি ছিল? সেই 3টে ভাগ ছিল ট্রিজ, মানে যার মধ্যে আসে আমাদের বৃক্ষ, যেমন আম গাছ হয়ে গেল, রাইট? তারপর আসে তোমার শ্রাবস, আর তারপর আসে হার্বস। শ্রাবস মানে আমরা কার কথা বলছি? শ্রাবস মানে এখানে আমরা কথা বলছি গুল্ম জাতীয় যে গাছ, এবং হার্বস মানে এখানে লতা জাতীয় গাছ বা যে সমস্ত গাছে ঔষধি গুণ আছে, যেমন কি তুলসী গাছ, সেটা এক ধরনের হার্ব, ঠিক আছে? সিমিলারলি উনি কি করেন? অ্যানিমালদেরও এইভাবে দুটো ভাগে ভাগ করেন বেসড অন কিছু অ্যানিমাল এমন আছে যাদের রক্তের রং লাল, আর কিছু অ্যানিমাল এমন আছে যাদের রক্তের রং লাল নয়। তো অ্যানিমালদের উনি কি করেন? অ্যানিমাল মানে প্রাণী জগৎকে উনি দুটো ভাগে ভাগ করেন। একটা ভাগকে বলেন অ্যানাইমা এবং অপর ভাগটাকে বলেন ইনাইমা। অ্যানাইমা এবং ইনাইমা। অ্যানাইমা মানে সেই সমস্ত প্রাণী যাদের শরীরে রক্তের কোনো রং নেই, যেমন আরশোলা যদি তুমি দেখো, আরশোলাকে যদি মেরে দেওয়া হয় তাহলে আরশোলার শরীর থেকে যে লিকুইডটা বেরোয় তার কোনো রং নেই, রাইট? সেটা বর্ণহীন। তাহলে সেই সমস্ত প্রাণীদের বলা হয় অ্যানাইমা। অ্যারিস্টটল এইভাবেই শ্রেণী বিভাগ করেন। যেমন কি ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা এক্ষুনি বললাম, ককরোচ বা আরশোলা। সিমিলারলি ইনাইমা কারা? ইনাইমা মানে যে সমস্ত প্রাণীদের শরীরে লাল রঙের রক্ত আছে, যেমন আমরা মানুষ হয়ে গেলাম, কোনো কুকুর হয়ে গেল, ঠিক আছে, কিংবা কোনো মাছ হলো, তাদের শরীরে রক্তের রংটা কিন্তু লাল। তাহলে এখানে এক্সাম্পল হবে
যে কোনো एग्जांपल তুমি লিখতে পারো, হিউম্যান লিখতে পারো, মাছ মানে ফিশ লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে সবার প্রথম বিজ্ঞানীদের মধ্যে যখন ক্লাসিফিকেশনের প্রয়োজন দেখা দেয়, সবার প্রথম অ্যারিস্টটল উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে এইভাবে শ্রেণীবিভাগ করেন। আই হোপ তোমরা এতটা অবধি বুঝতে পেরেছো। নেক্সট আমরা ডিসকাস করব টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে। তো টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম আমাদের কে দিয়েছিলেন? ক্যারোলাস লিনিয়াস, যাকে আমরা ফাদার অফ ট্যাক্সোনমিও বলে থাকি। ট্যাক্সোনমির জনক, ফাদার অফ ট্যাক্সোনমি, ঠিক আছে। এবার তিনি কি করেন? তিনি প্রাণী জগৎকে বিভাগ করার জন্য যে ক্রাইটেরিয়াটা নেন সেটা হচ্ছে প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ সেল ওয়াল, মানে সেলের মধ্যে বা কোষের মধ্যে কোষ প্রাচীর বা সেল ওয়াল প্রেজেন্ট আছে না প্রেজেন্ট নেই, তার উপর ভিত্তি করে তিনি প্রাণী জগৎকে বিভাজিত করেন। তাহলে যে ক্যারেক্টারটা তিনি নিয়েছিলেন প্রাণী জগৎকে বিভাজিত করার জন্য, সেটা হচ্ছে কোষ প্রাচীর, যাকে আমরা ইংলিশে সেল ওয়াল বলে থাকি। তো সেল ওয়ালের ভিত্তিতে উনি কি করেন? প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করে দেন। কিছু প্রাণী যাদের মধ্যে সেল ওয়াল আছে, যেমন কি তুমি যদি উদ্ভিদ কোষ দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বর্তমান, কিন্তু যদি প্রাণী কোষ দেখো, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তো সেই হিসাবে তিনি দুটো ভাগে ভাগ করে দেন, যে অ্যানিমালস বা অ্যানিমালস এর থেকেও অনেক বেশি প্রিসাইজ হবে আমি যদি লিখি অর্গানিজমস, কেন কি তার মধ্যে উদ্ভিদও আসতে পারে, প্রাণীও আসতে পারে। অর্গানিজমস উইথ সেল ওয়াল, আর দ্বিতীয়টা হলো অর্গানিজমস উইদাউট সেল ওয়াল। তোমরা কিন্তু উদাহরণটাও নিচে লিখে নেবে, যেটা আমি তোমাদের বললাম, তাহলে কি যখন তোমরা পড়বে তোমাদের জিনিসগুলো মনে করতে সুবিধা হবে। এবার এই জন্য কেন তিনি দুটো কিংডমে ভাগ করে দেন লিনিয়াস, তাই জন্য এটাকে টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম বলা হয়, যেটা কি অ্যারিস্টটলের পরে ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন। এবার তোমাদের কি মনে হয় এই যে ক্লাসিফিকেশন সিস্টেমটা, সেটা কি মানে খুব একদমই যথার্থ প্রাণী জগৎকে শ্রেণী বিভক্ত করার জন্য? নয়, রাইট? কেন? এর মধ্যে ডিমেরিটস কি ছিল এই ক্লাসিফিকেশন সিস্টেমটার মধ্যে? তো যে ক্যারোলাস লিনিয়াসের এই যে টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমটা আমরা দেখলাম, তাতে উনি সেল ওয়াল বা কোষ প্রাচীরকে নিয়েছিলেন অ্যাজ আ ক্যারেক্টার প্রাণী জগৎকে ডিভাইড করার জন্য, রাইট? এটা আমরা দেখলাম যে উনি ডিভাইড করেছিলেন প্রাণী জগৎকে দুটো কিংডমে, যার জন্য এটাকে আমরা টু কিংডম ক্লাসিফিকেশন বলছি। নাও এই পার্টিকুলার টাইপ অফ ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ সিস্টেমের যে ত্রুটি বা ডিমেরিটস গুলো ছিল, যার জন্য এখন আমরা এই টু কিংডম সিস্টেম ক্লাসিফিকেশনটাকে ব্যবহার করি না, সেটা কি? প্রথমত উনি এই ক্লাসিফিকেশন সিস্টেমে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট এর ক্লাসিফিকেশন সম্পর্কে কিছুই বলেননি। মানে শুধুমাত্র ডিপেন্ডিং অন কি কোষ প্রাচীর আছে কি নেই, তাহলে আমাদের ব্যাকটেরিয়ার কোষেও আমরা কোষ প্রাচীর দেখতে পাই, উদ্ভিদ কোষেও কোষ প্রাচীর বর্তমান, ছত্রাকের কোষেও কোষ প্রাচীর বর্তমান। তাহলে তিন ধরনের জীবকেই একই শ্রেণীতে রাখা হয়েছিল। দ্বিতীয়ত উনি কি করেছিলেন? দ্বিতীয়ত উনি ইউনিসেলুলার মানে এককোষী বা বহুকোষী জীবেদের মধ্যেও ভেদাভেদ করেননি। ইউনিসেলুলার মানে এককোষী, যেমন অ্যামিবা, মাল্টিসেলুলার মানে বহুকোষী, যেমন কি আমরা মানুষ হয়ে গেল, গাছ হলো, ঠিক আছে, সে সম্পর্কেও উনি কিছু বলেননি ওনার শ্রেণী বিভাগের সিস্টেমে। তৃতীয়ত আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যখন আমরা আধুনিক শ্রেণীবিন্যাস সিস্টেম দেখি, সেখানে আমরা দেখি যে জীব কি ধরনের পুষ্টি সম্পন্ন করছে, সেটা কি স্বভোজী পুষ্টি নাকি পরভোজী পুষ্টি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে পড়ি। তো সেখানে পুষ্টির ধরন সম্পর্কে বা টাইপ অফ নিউট্রিশন সম্পর্কেও কিন্তু লিনিয়াস বলেননি।
সেই জন্য এই টু কিংডম সিস্টেম যে ক্লাসিফিকেশনটা সেটাকে এখন আর মান্য করা হয় না। এরপর নেক্সট আমরা ডিসকাস করব আর.এইচ. হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন সম্পর্কে। এই ক্লাসিফিকেশন সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে আর.এইচ. হুইটেকার। ইনি 1969 সালে এই 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমটি সম্পর্কে বলেছিলেন, যেখানে ইনি সমস্ত প্রাণী জগৎকে 5টি কিংডমে বিভক্ত করেছিলেন বা 5টি রাজ্যে বিভক্ত করেছিলেন: মোনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া। নাও এই শ্রেণীবিন্যাসটা করার জন্য উনি 5টি খুবই গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াকে কনসিডার করেছিলেন এবং সেই 5টা ক্রাইটেরিয়া তোমাদের এনসিইআরটি তে দেওয়া আছে, যেগুলো মনে রাখা খুবই দরকার। সবার প্রথমে হচ্ছে সেল স্ট্রাকচার, দ্বিতীয় হচ্ছে বডি অর্গানাইজেশন, রাইট? তো সেল স্ট্রাকচার বলতে এখানে কি বোঝা যাচ্ছে, সেলে কি ধরনের কমপ্লেক্সিটি দেখা যাচ্ছে, এটি একটি প্রোক্যারিওটিক সেল নাকি ইউক্যারিওটিক সেল, সেলের মধ্যে সেল ওয়াল আছে নাকি নেই। সিমিলারলি বডি অর্গানাইজেশন বলতে কি রকমের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, শুধু কি এককোষী জীব নাকি তার মধ্যে কোষ থেকে টিস্যু তৈরি হচ্ছে, মানে কোষ থেকে কলা তৈরি হচ্ছে, ঠিক আছে, অথবা তার আগে আমাকে অর্গান দেখতে পাচ্ছি, অর্গান সিস্টেম দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে মোড অফ নিউট্রিশন, কি ধরনের পুষ্টি ওই পার্টিকুলার অর্গানিজমটি গ্রহণ করে, হলোজয়িক পুষ্টি নাকি অটোট্রফিক পুষ্টি নাকি স্যাপ্রোফাইটিক পুষ্টি, সেইটা মনে রাখতে হবে। রিপ্রোডাকশন কি ধরনের হয়, রিপ্রোডাক্টিভ সাইকেল, লাইফ সাইকেল বা রিপ্রোডাকশন কিভাবে করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, যৌন জনন করে নাকি অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে নাকি দুটোই করতে সক্ষম। এবং লাস্ট যে ক্রাইটেরিয়াটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম। এই টার্মটার মানে হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে এখানে ইভলিউশনের সময় কোনো একটি পার্টিকুলার অর্গানিজম অন্য কোনো অর্গানিজমের সাথে কোনো সিমিলারিটি রাখছে কিনা সেখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি তাদের কমন অ্যানসেস্টার আছে কি নেই। মানে তারা একটা পার্টিকুলার কমন অ্যানসেস্টার থেকে এক্স আর ওয়াই দুটো অর্গানিজম যদি ডেভেলপ করেছে কিনা সেটা জানার জন্য তাদের মধ্যে কিছু সাদৃশ্য দেখা হয়। ইভলিউশনের জন্য কিছু বৈসাদৃশ্য তো নিশ্চয়ই ডেভেলপ করবে, কিন্তু কিছু সাদৃশ্য এখনো আমাদের আর এপের মধ্যে রয়ে গেছে বা আদরের মধ্যে রয়ে গেছে, সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কমন অ্যানসেস্টার আছে, আমরা ফাইলোজেনেটিক রিলেশনশিপ শেয়ার করি। তো সেই ক্ষেত্রে এইটাকে ব্যবহার করেছেন এই 5টি ক্রাইটেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা আর.এইচ. হুইটেকার নিজের 5 কিংডম ক্লাসিফিকেশন দেওয়ার জন্য। নাও এখন 5 কিংডম ক্লাসিফিকেশনের যে 5টা কিংডমের ব্যাপারে বলা হয়েছে সেটাকেই আমরা এই চ্যাপ্টারে খুবই ডিটেলে স্টাডি করব। আমি একটা একটা কিংডম তোমাকে একটা একটা ক্লাসে বলবো, এখানে একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দিচ্ছি। মোনেরাতে কি হয়, মোনেরা হচ্ছে তোমার সমস্ত প্রোক্যারিওটিক ইউনিসেলুলার যে সমস্ত অর্গানিজম আছে, মানে সমস্ত রকমের ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, এরা সবাই আমাদের মোনেরা কিংডমের আন্ডারে পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রোটিস্টা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি আর অ্যানিমেলিয়া, এরা প্রত্যেকেই কিন্তু ইউক্যারিওট, ঠিক আছে। তো আমি এখানে ই বলতে ইউক্যারিওট বোঝাচ্ছি। তো প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওট, এরা ইউনিসেলুলার হয়, মাল্টিসেলুলার প্রোটিস্টাও কিন্তু দেখতে পাওয়া গেছে। তো তাহলে এরা ইউক্যারিওটিক হয় এবং তার সাথে এদের ইউনিসেলুলারও হতে পারে, মাল্টি সেলুলারও প্রোটিস্টা পাওয়া গেছে, সেটা আমরা আগে ডিসকাস করব। নাও তারপর প্লান্টি মানে আমরা উদ্ভিদ জগতের কথা বলছি। প্লান্টি কিংডমে তোমরা অ্যালগি দেখতে পাবে, তোমরা মস, ফার্ন, এই সমস্ত টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ, সমস্ত কিছুই প্লান্টির মধ্যে আসে। ফাঙ্গি মানে আমরা ছত্রাকের সম্পর্কে পড়বো, আর অ্যানিমালিয়া মানে আমরা কার সম্পর্কে পড়বো, প্রাণী জগৎ সম্পর্কে পড়বো। আর এরা তিনজনেই কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম, এরা তিনজনেই ইউক্যারিওটিক। প্লান্টের ক্ষেত্রে কি হতে পারে,
প্লান্টের ক্ষেত্রে ইউনিসেলুলারও হতে পারে যদি আমরা শৈবালের কথা বলি, না হলে মাল্টিসেলুলারও হতে পারে। সেম ফর ফাঙ্গি, ইউনিসেলুলার এককোষী হতে পারে যেমন কি ইস্ট, মাল্টিসেলুলার বা বহুকোষী ছত্রাকও হতে পারে। আর প্রাণী জগতের ক্ষেত্রে তো সর্বদাই তারা মাল্টিসেলুলার হবে, এদের ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলার ফাঙ্গি হতে পারে। প্রাণী কোষের ক্ষেত্রে সর্বদাই ইউক্যারিওট হবে, সর্বদাই বহুকোষী হবে। তো এটা হচ্ছে আমাদের 5 কিংডম সিস্টেম ক্লাসিফিকেশনের একদম বেসিক জিনিস, যেটা আমাদের আগে পড়ার আগে জানাটা খুব দরকার। এবার আমরা সবার শেষে যে ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে 3 ডোমেন ক্লাসিফিকেশন সিস্টেম। এই ক্লাসিফিকেশনটি আমাদের দিয়েছিলেন বিজ্ঞানী কার্ল উজ। ওকে, আর এটাকে 3 ডোমেন ক্লাসিফিকেশন সিস্টেম কেন বলা হয়? খেয়াল করো, কিংডম নয় কিন্তু আমরা 3 ডোমেন ক্লাসিফিকেশন সিস্টেম বলছি। কেন কি 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে আমরা যেটা দেখেছিলাম, এখানে বিজ্ঞানী কার্ল উজ কি করেছেন, 16S rRNA এর সিকোয়েন্সিং করেছেন এবং তার বিচারে উনি মোনেরা কিংডমকে দুটো ভিন্ন ডোমেনে বিভক্ত করে দিয়েছেন। একটা ডোমেন হচ্ছে আর্কিয়া, অন্য ডোমেনটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর্কিয়াও প্রোক্যারিওটিক ইউনিসেলুলারি, এরা একটু এক্সট্রিমোফিলিক ব্যাকটেরিয়া হয়। তো মোনেরা কিংডমকে দুটো ডোমেনে ভাগ করে দেওয়া হয়েছে এবং বাদ বাকি যত ইউক্যারিওটিক অর্গানিজম ছিল তাদের তৃতীয় ডোমেন ইউক্যারিয়ার আন্ডারে রেখে দেওয়া হয়েছে। তাই জন্য এটাকে কি বলা হয়, 3 ডোমেন ক্লাসিফিকেশন সিস্টেম বলা হয়। তার মানে ইউক্যারিয়ার আন্ডারে কে কে আসছে, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 4টে কিংডমের সাথে সাথে এখানে আরো দুটো আলাদা করে কিংডম অ্যাড হয়েছে। তো সেই জন্য কখনো কখনো 3 ডোমেন ক্লাসিফিকেশন সিস্টেমকে 6 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমও বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করবে, 6 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। আজকের ক্লাসে আমরা টোটাল 4 ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম। সবার প্রথমে অ্যারিস্টটলের দেওয়া ক্লাসিফিকেশন সিস্টেম 2 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম, তারপর আমরা দেখেছি আরইচ হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন এবং শেষে আমরা দেখলাম কার্ল উজের 3 ডোমেন বা 6 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। নতুন নতুন ক্লাসিফিকেশন সিস্টেম আসতেই থাকে, কেন কি অনেক সময় নতুন নতুন অর্গানিজমস আবিষ্কার হয়, অনেক নতুন রকমের প্রোটিন আমরা আবিষ্কার করি, অনেক নতুন কিছু জানতে পারি। ক্লাসিফিকেশন শুধুমাত্র কয়েকটা পার্টিকুলার ক্রাইটেরিয়ার ভিত্তিতেই করা হয় না, যেমন কি ধরনের রিপ্রোডাকশন হচ্ছে, বাইরের ক্যারেক্টার কিরকম। এখন বেশি করে জোর দেওয়া হয় ফাইলোজেনেটিক রিলেশনশিপের উপরে, মানে যেখানে কি হচ্ছে তুমি দুটো অর্গানিজমের মধ্যে কি ধরনের ইভলিউশনারি রিলেশনশিপ আছে সেটা নির্ণয় করছো। তো আশা করব আজকের ক্লাস তোমরা খুব ভালো করে বুঝেছো এবং যদি তোমরা শেষ অবধি দেখেছো তাহলে তোমাদের জন্য একটা বোনাস স্টেপ আছে বা কোয়েশ্চেন বলতে পারো। তোমাদের উত্তর করতে হবে যে এই যে এতগুলো কিংডম আমি তোমাদের সামনে আলোচনা করলাম, এর মধ্যে কোন কিংডমকে ডাম্পিং কিংডম বলা হয়। উত্তর কিন্তু তোমাদের এনসিইআরটি-তেই লুকানো আছে এই চ্যাপ্টারের মধ্যে। তোমরা যদি উত্তরটা জানো আমাকে নিচে কমেন্ট করে জানাও যে ডাম্পিং কিংডম কোন কিংডমকে বলা হয় এবং কেন বলা হয়। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই বাই।